আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রফিক রাজু ক্যাডেট স্কুল টিভির পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ সাকিবুল হাসান, রফিক রাজু ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণীর একজন সহকারী শিক্ষক। আমি আজকে তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি অধ্যায় নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 11 অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 52 পৃষ্ঠা সবাই বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ 52 পৃষ্ঠাতে তোমাদের 11 অধ্যায় আছে বাংলাদেশের ভূপ্রকৃতি। এই অধ্যায়ে তোমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথমেই বলা হয়েছে ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। তোমরা এই লাইনটি একটু ভালো করে খেয়াল করো, যে তোমাদের যদি প্রশ্ন আসে ভূপ্রকৃতি কি, তোমরা তখন এই লাইনটা তোমরা দিয়ে দেবা। দেখো, এখানে বলা হয়েছে ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। দেখো, বাংলাদেশে তিন ধরনের অঞ্চল রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পাহাড়ি অঞ্চল। দেখো, আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন এলাকায় পাহাড় দেখা যায়, বা বাংলাদেশের পাহাড়ি এলাকা কোথায় অবস্থিত। তোমরা উত্তরে দিবা দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে পাহাড় রয়েছে। দক্ষিণ পূর্ব দিকে পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। আমি আবার বলছি, দক্ষিণ পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। তোমরা এই 4টি জেলার নাম একটু ভালো করে খেয়াল করবা। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে তাজিং ডং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের এক কথায় উত্তরে এটা আসতে পারে যে বাংলাদেশের সবথেকে উঁচু পাহাড়ের নাম কি। তো সেক্ষেত্রে তোমরা উত্তরে লিখবা যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং। এর উচ্চতা প্রায় 1280 মিটার। উচ্চতা কত? প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওফ্রাডং। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওফ্রাডং। এর উচ্চতা প্রায় 1230 মিটার। এই দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। আমাদের এখানে একটি প্রশ্ন আসতে পারে যে তাজিং ডং অথবা কেওফ্রাডং কোন জেলায় অবস্থিত। তোমরা উত্তরে দিবা যে তাজিং ডং বা কেওফ্রাডং, যে পাহাড়ের নামই আসুক না কেন, তোমরা ওই পাহাড়টার নাম দিয়ে বলবা যে তাজিং ডং বা কেওফ্রাডং বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। দেখো, এরপরে আছে উঁচু ভূমি। উঁচু ভূমি বলতে আমরা বুঝি যে সমতল ভূমি থেকে কিছু উপরে যে ভূমিটা, যে অঞ্চলটা, সেটাই। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পল্লী দিয়ে গঠিত। এগুলো পাহাড়ি অঞ্চল থেকে কিছুটা নিচু, তবে সমভূমি থেকে উঁচু। এই এলাকাটা কিসে তৈরি? পুরাতন পল্লী দিয়ে তৈরি। নদীর স্রোতে বয়ে আসা পলি মাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে উঁচু ভূমি কি দিয়ে তৈরি বা কিভাবে তৈরি। নদীর স্রোতে বয়ে আসা পলি মাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরা সবাই একটু মানচিত্রে খেয়াল করো। দেখো, মানচিত্রে নীল রং দিয়ে কিছু এলাকা রং করা হয়েছে। এই এলাকাটা হচ্ছে উঁচু ভূমি। এরপর দেখো সমতল ভূমি। আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই কিন্তু সমভূমি।
তাদের এখানে বলেছে সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে সমভূমি কি দিয়ে গঠিত? সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। তুমি একটা জিনিস খেয়াল করো, উঁচু ভূমি গঠিত পুরাতন পলি দিয়ে এবং সমভূমি গঠিত নতুন পলি দিয়ে, এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। সমভূমিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। সেজন্য তোমরা দেখবা, খেয়াল করবা, আমাদের বাংলাদেশে যত নদ নদী আছে বেশিরভাগই দেখবা তোমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে। তার কারণ আমাদের সমভূমিটা দক্ষিণ দিকে উত্তর দিকে থেকে একটুকা কিছু ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী, এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয়। এই সমভূমিতে যখনই নদীর স্রোত বেশি হয় বা বর্ষার মৌসুমে যখন নদীর পানি স্ফীত হয়ে যখন বেশি হয়ে আসে, তখন এই পানিগুলো আশপাশের সমভূমিতে ছড়িয়ে পড়ে, তখন আমাদের দেশে বন্যা হয়। তাই নতুন পলি গঠিত সমভূমি মাটির খুবই উর্বর। বন্যার মাটিতে যখন নদীর পানিটা আশেপাশে সমভূমিতে ছড়িয়ে পড়ে, তখন তার সাথে পলি মাটিটাও আশেপাশে ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের এই আশেপাশের সমভূমিটাও পলি মাটিতে তৈরি হওয়াতে খুবই উর্বর, সেটাই এখানে বলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অধ্যায় 11 অনুচ্ছেদ 1 পড়লাম। এখন তোমরা বের করো অধ্যায় 11 অনুচ্ছেদ 2। দেখো, অনুচ্ছেদ 2 এ তোমাদের রয়েছে জলবায়ু। এখানে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে। দেখো, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে বলতে বোঝানো হয়েছে 6। বাংলাদেশে 6টি ঋতু রয়েছে, তাই এখানে বলা হয়েছে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা সবাই মোটামুটি এই ঋতুগুলোর নাম জানি, তারপরেও আমরা এই নামগুলো আরেকটু ভালো করে খেয়াল করব, এটা আরেকটু ভালো করে মুখস্থ করব নামগুলো। দেখো, আমি আবার বলছি, ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। এই লাইনটা তোমরা আবার একটু খেয়াল করো। তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। দেখো, গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই লাইনটা তোমরা একটু তোমাদের সংশোধন আসতে পারে যে তোমাদের সংগীত প্রশ্ন আসতে পারে যে গ্রীষ্মকালে কত ডিগ্রি সেলসিয়াস মাত্র পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তোমাদের উত্তর হবে গ্রীষ্মকালে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। কোনো কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে বছরের সবথেকে উষ্ণ মাস ড্যাশ। তখন তোমরা লিখবা বছরের সবথেকে উষ্ণ মাস এপ্রিল। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এই সময় কি ঝড় হয়? কালবৈশাখী ঝড় হয়। দেখো, বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে বর্ষাকালে কেন প্রচুর বৃষ্টিপাত হয়? তোমাদের উত্তর হবে এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে যায়, এই কারণে এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। যে তোমাদের সংগীত প্রশ্ন আসতে পারে যে বর্ষাকালে কত সেন্টিমিটার পর্যন্ত গড়ে বৃষ্টিপাত হয়? তোমরা উত্তর দিবা যে এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। শীতকাল বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে।
এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। আমাদের প্রশ্ন আসতে পারে শীতকাল কোন কোন মাসে স্থায়ী হয়? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রশ্ন আসতে পারে দেশের কোন অঞ্চলে শীত বেশি পড়ে? উত্তর হবে দেশের উত্তর অঞ্চলে শীত বেশি পড়ে এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশের তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা পড়লাম অধ্যায় 11 অনুচ্ছেদ 2। এখন আমরা পড়ব অধ্যায় 11 অনুচ্ছেদ 3। দেখো, অধ্যায় 11 অনুচ্ছেদ 3-এ আছে বঙ্গোপসাগর। এখানে আমরা বঙ্গোপসাগর সম্পর্কে যাবতীয় বর্ণনা করব। দেখো, বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। তোমাদের শুরুতে একটা প্রশ্ন আসতে পারে বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? তোমাদের উত্তর হবে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশের 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। প্রথমেই রয়েছে সুন্দরবন। সুন্দরবন বঙ্গোপসাগরের সাথে একদম লাগিয়ে উত্তরে অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ উপকূলে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। আমি আবার বলছি, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে সুন্দরবনের নামকরণ কিভাবে করা হয়েছে? তোমাদের উত্তর হবে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম করা হয়েছে সুন্দরবন। এ বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। আমাদের দেশে প্রায় প্রাকৃতিক ঝড় বা প্রাকৃতিক ঘূর্ণিঝড় এসে থাকে। তো আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর হওয়ায় এই ঝড়টা সর্বপ্রথম আঘাত করে আমাদের এই সুন্দরবনে। আর এই সুন্দরবন এই ঝড় প্রথমেই আমাদের সুন্দরবনে এসে আঘাত করে। তখন আমাদের সুন্দরবন এই ঝড়ের সাথে মোকাবেলা করে অনেকটাই ঝড়কে দুর্বল করে দেয়। কাজেই আমাদের দেশ এই ঝড়গুলো থেকে অনেকাংশই ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায়। কাজেই এখানে বলা হয়েছে এই বন উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। আমাদের প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? আমাদের উত্তর হবে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ইউনেস্কো 1996 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। আমাদের এটা আবার প্রশ্ন আসতে পারে ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম সুন্দর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? আমাদের উত্তর হবে 1996 সাল। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া রয়েছে চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু ও আরো পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। দেখো, এরপর রয়েছে কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। তোমাদের প্রশ্ন আসতে পারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? আমাদের উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তোমাদের প্রশ্ন আসতে পারে কক্সবাজার সমুদ্র সৈকত কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তোমাদের উত্তর হবে এটি 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অন্যতম প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের ঠিক পেছনেই এই পাহাড়গুলো রয়েছে। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ।
যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এটি কোথায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ। এটি বাংলাদেশের দক্ষিণে বা কক্সবাজার সমুদ্র সৈকতের দক্ষিণে অবস্থিত। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আমাদের প্রশ্ন আসতে পারে ইনানি বিচ কোথায় অবস্থিত বা কক্সবাজার থেকে কত দূরে অবস্থিত। আমাদের উত্তর হবে ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য এটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। এছাড়া আরো একটি রয়েছে কুয়াকাটা। কুয়াকাটা একটি সমুদ্র সৈকত যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দেখো এখানে বলা আছে বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালীতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। তোমরা এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। তোমরা সকলে হয়তো কুয়ার সাথে সবাই পরিচিত, তোমরা সবাই কুয়া চিনো। তারপর আমি বলছি কুয়া হলো একটি মাটিতে পানির জন্য আগে যখন নলকূপ ছিল না তখন মাটিতে গর্ত করে একটি কূপ তৈরি করা হতো। এটি অনেক গভীর করা হতো এবং এর নিচে তো একদম তলানিতে পানি জমে থাকতো। সেই পানি আগে মানুষ পান করতো বা ব্যবহার করতো, তাকেই বলা হয় কুয়া। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিল। কত বছর আগে? প্রায় 200 বছর আগে। কারা খনন করেছিল? রাখাইনরা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিল। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির রয়েছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আমাদের প্রশ্ন আসতে পারে কোথায় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। আমাদের উত্তর হবে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অধ্যায় 11 অনুচ্ছেদ 3 পড়লাম। এখন আমরা দেখব অধ্যায় 11 অনুচ্ছেদ 4 দর্শনীয় পাহাড়ি এলাকা। এই পাঠে আমরা বাংলাদেশের 3টি আকর্ষণীয় পাহাড়ি এলাকা সম্পর্কে জানব। তার মধ্যে একটি হচ্ছে বান্দরবান। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা। আমাদের প্রশ্ন আসতে পারে যে বান্দরবান দেশের কোন দিকে অবস্থিত। বান্দরবান দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখানে আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিং ডং। আমরা অনুচ্ছেদ একে বলেছি যে তাজিং ডং বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। এখানে ওই একই লাইনটাই আবার একটু অন্যভাবে এসেছে, যেখানেই রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিং ডং। এখানে আরো রয়েছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া বা বগালে। এখানে রয়েছে চিম্বুক পাহাড়ের চূড়া ও বগালে। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে একটি পাহাড়ি ঝর্ণা। এখানে সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াম। আমাদের প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ মন্দিরগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়। আমাদের উত্তর হবে কিয়াম। স্থানীয় ভাষায় বৌদ্ধ মন্দিরগুলোকে বলা হয় কিয়াম। এরপরে আরো আছে রাঙামাটি।
রাঙামাটি দেশের আরও একটি পাহাড়ি জেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। রাঙামাটি সবুজ পাহাড়, বন আর লেকে ঘেরা সুন্দর একটি জায়গা এবং জনপ্রিয় অবকাশ কেন্দ্র। রাঙামাটি চাকমা, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান। আমি আবার বলছি, রাঙামাটি চাকমা, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান। তাই একে তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এখানে তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর আছে। আরও আছে একটি ঝুলন্ত সেতু। এরপর দেখো জাফলং। জাফলং সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। আমি আবার বলছি, সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। এখানে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল? এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। এখানে মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। আমাদের প্রশ্ন আসতে পারে, কোন নদী থেকে পাহাড়ি পাথর বয়ে আসে? আমাদের উত্তর হবে, মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন, যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের শেষ হলো অধ্যায় 11। এখন আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।